নমস্কার। প্রতিদিনের মতো আমরা আবারও একটি নতুন আলোচনা নিয়ে চলে এসেছি। আমাদের আলোচনায় আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের প্রাবন্ধিক কবি ডক্টর বিথিকা চৌধুরী ম্যাডাম। ওনার সাথে আজকে আমরা আলোচনা করে নেব এই বিষয় নিয়ে। তো আপনারা চোখ রাখুন পজিটিভ বার্তা ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি ও পজিটিভ বার্তা ইউটিউব চ্যানেলে। তো নমস্কার ম্যাডাম, আমাদের পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে আপনাকে অনেক অনেক স্বাগত। আমারও ভালো লাগছে এখানে এসে, ভালো লাগছে। তো আমাদের পজিটিভ বার্তায় এসে যদি কিছু বলতে চান একটু বলবেন, কেমন লাগছে আপনার? ভালো লাগছে, পজিটিভ বার্তা ভালো কাজ করছে এবং এটা এই যে সাহিত্যের জন্য, এই যে টকশো হচ্ছে সাহিত্যের জন্য, কবিদের ডাকা হচ্ছে, প্রাবন্ধিকদের ডাকা হচ্ছে, তারা কি ভাবছেন, আগামী দিনে তারা কি করতে চায়, সমাজকে কি বা দিতে চায়, এই যে পজিটিভ বার্তা এগুলো জানার জন্য উদ্যোগ নিচ্ছে, সত্যি একটা প্রশংসনীয়। ঠিক। তো ম্যাডাম যদি একটু আপনার পরিচয়টা আমাদের মাঝে একটু ডিটেইলসে দিয়ে দেন। আমি আসলে পেশাগতভাবে আমি একজন হেডমিস্ট্রেস ছিলাম হাই সেকেন্ডারি স্কুলে। আমি গত বছর অবসর নিয়েছি। আমি মূলত প্রবন্ধ লিখি, কবিতা লিখি, আর ধন্যবাদ ম্যাডাম আপনাকে। তো সাহিত্য নিয়ে যে লেখালেখি শুরু করলেন, এটা কবে থেকে করলেন? সেটা আমার যতটুকু মনে পড়ে, আমি যখন স্কুলে পড়ি, খুব সম্ভবত তখন আমি 7 বা 8 পড়ি, একদিন বাংলার যে উনি ছিলেন পঞ্চমী সিনহা মহাশয়, উনি আমাদের খুব ভালো পড়াতেন। তো পড়ানো হয়ে যাবার পর উনি বিভিন্ন বিষয় পড়াতেন আমাদের। তো একদিন উনি পড়ানো শেষ পর বললেন যে 10টা মিনিট সময় আছে, তোমরা যে খুশি করতে পারো। তো আমি তখন বসে বসে একটা কবিতা লেখার চেষ্টা করছি। সেটা কবিতা হয়েছে কিনা জানি না, অন্তর্নিহিতে একটা কবিতা লেখার চেষ্টা করছি। তো মাত্র 4 লাইন লিখেছি, অনেকে আর্ট করছে, অনেকে যার যা খুশি করছে। কিন্তু আমার সঙ্গে যে বসেছিল আমার সাথী মঞ্জুশ্রী, ওর নাম, সে কি করলো, আমি দেখিনি, অগোচরে খাতাটা নিয়ে দিদিমণির নিয়ে গেছে। আমি আরো তাকে দেখি আমার খাতা দিদিমণি টেবিলে চলে গেছে। তো আমি ভীষণ ভয় পেয়ে গেলাম, আমার তো কিছু হয়নি। দিদিমণি হাত দিলেন, এসে আমার পিঠ চাপিয়ে দিলেন, ভালো লিখছো তো, লিখো ভালো। সামনের ওয়াল ম্যাগাজিন, আমাদের স্কুল থেকে একটা ওয়াল ম্যাগাজিন হতো, ওয়াল ম্যাগাজিন এটা দিয়ে দিও, 4 লাইন কেন, আরো 4 লাইন করে সেটা ওয়াল ম্যাগাজিনে দিয়ে দিও। এবং আমার যতটুকু মনে পড়ে সেই কবিতা ছিল শরৎকালের উপর, পুজো আসছে শরৎকালের উপর। এই যে দিদিমণি একটা উৎসাহ দিলেন। তারপরে লাইব্রেরিতে নিয়ে গেলেন, ছোটদের কবিতার বই, ছোট গল্প কিভাবে পড়বো কিভাবে না, দিদিমণি আমাদের গাইড করতেন। ওই থেকে একটা সাহিত্যের প্রতি একটা অনুরাগ জমে গেছে। এবং মানে সাহিত্য ছাড়া যেন ভালো লাগে না, এটা খুব নিজে লিখি বা অন্যের কবিতা পড়তেও ভালো লাগে, ছোট গল্প পড়তে ভালো লাগে, কে কি লিখছে কে কি ভাবছে এটা ভালো লাগে। এই ভালো লাগার মধ্যে সাহিত্যটা জড়িয়ে গেছে। খুব সুন্দর, খুব ভালো লাগলো শুনে ম্যাডাম কি সুন্দর ভাবে ছোটবেলা থেকে গল্প বাবুকে হয়ে উঠেছেন, গল্প লিখেছেন, সত্যি খুব ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি তারপরে চলে আসবো যে আপনি কেন বা এই সৃজনশীল কর্মে যুক্ত হলেন, কিভাবে? এটা তো ভালো লাগে, ভালো লাগে। এটা কোনো মানে আমার লেখা অন্য কেউ পড়বে কিনা, অন্যের কেউ ভালো লাগবে কিনা সেটা আমি জানি, কিন্তু আমার লিখতে ভালো লাগে। সেটা হয়তো অন্যের কাছে ভালো নাও লাগতে পারে, হয়তো সেটা গুণগত সম্পূর্ণ নাও হতে পারে, কিন্তু আমার লিখতে ভালো লাগে, সেজন্যই লিখছি। তো ম্যাডাম আপনি তো লেখেন, কবিতা লেখেন, তো এর মাঝে একটা কবিতা আমরা শুনে নিয়ে আমি আসলে মানে আমার চারপাশে তুচ্ছ বিষয় নিয়ে লিখতে ভালো লাগে। যেমন আমরা দেখেছি যে লাল জবা খুব সুন্দর, আমরা পুজো দিই, মায়ের গলায় মালা হয়, কিন্তু লাল জবা ছাড়াও এমন লাল টকটকে মরিচা ফুলও আছে যেটা রঙে কিন্তু লাল জবার মতো, সেটা নিয়ে আমার লেখা ছিল। এই কবিতাটার নাম হলো মরিচা ফুল। বাহারি লাল মরিচা ফুল যেন সাঁওতাল রমণীর দুল, লম্বাটে উজ্জ্বল লাল রঙের আভা, মনে অপূর্ব উন্মাদনা জাগা, এত যে সুন্দর চকচকে মনোলোভা, হয় না বসার ঘরে ফুলদানির শোভা। লাল জবা স্থান পায় মা কালীর বলে,
অখ্যাত মরিচা থাকে লোকচক্ষুর অন্তরালে। সর্ব ফুলের সমাজে তুমি দলিত, ফুলদানি ও পূজা থেকে নির্বাসিত। মন্ত্র পড়ে অঞ্জলি হয় বিভিন্ন ফুলে, মরিচা নারীর জানা অদৃষ্টরে। মরিচা হলেই বা তুমি শুদ্ধ ফুল, রঙে গুণে লাল জবার সমতুল। অন্তজের প্রতিনিধি হয়ে দেখাও পথ, প্রতিবাদী হবার নিতে হবে শপথ। হঠাও মুখ বুঝে শনিবার দিন, খুলে যাবে ফুলদানি পূজার বেদির। খুব সুন্দর, খুব সুন্দর, একদম সত্যি। মরিচা ফুল নিয়ে এত সুন্দর কবিতা হয় এটাও পাওয়া যায় না। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। এরপরে জানতে চাইবো যে এই যে শিল্পকে আপনি কিভাবে দেখছেন, মানে এটা একটা শিল্পই বলবো আমি আসলে শিল্প তো মানে দুইটা মত আছে শিল্পে। কেউ কেউ বলেন শিল্পের জন্য শিল্প, ওনারা লিখে যাবেন শিল্পের জন্য শিল্প। আর কেউ বলেন না, শিল্প হলো মানুষের জন্য। আমি শিল্পটা মানুষের জন্য এটা বিশ্বাস করি, মানুষের কাজে লাগবে, মানুষের প্রয়োজনে লাগবে, সেটা বিশ্বাস করি। শুধু শিল্পের জন্য শিল্প না, যে কিছুতে একটা পজিটিভ বার্তা যাবে। যেমন যে কিছুটা কবিতা লিখলো, একটা পজিটিভ বার্তা যাবে। যেমন আমাদের যে প্রিয় কবি জীবনানন্দ দাশ, জীবনানন্দ দাশ যখন লিখেন তখন হঠাৎ করে মনে হয় যে তিনি অন্ধকার হতাশা লিখছেন, কিন্তু পরক্ষণই পরবর্তী সময় তারপরে যখন তার কবিতাটা শেষ হয়ে যাবে, না, অন্ধকারের মধ্যে তিনি আশার আলো দেখাচ্ছেন। যেমন এই কামরাদেব লিখছেন নিন্দুকেরা, নিন্দুকেরা কিন্তু সে নিন্দুকের কথা বলেও সেখানে একটা পজিটিভ বার্তা শোনাচ্ছে যে নিন্দুক আছে বলে নতুন কিছু হচ্ছে, নিন্দুক না থাকলে নতুন কিছু হতো না, নিন্দুক আছে বলে নতুন কিছু হচ্ছে। এটা বিভিন্ন যারা বড় বড় কবি, সেটাই হতাশা অন্ধকারই বড় কথা না, তারা সবসময় একটা পজিটিভ বার্তা দিতে চেষ্টা করছে। তো আমার মনে হয় সাহিত্যে বলুন, শিল্পে বলুন, সেই পজিটিভ বার্তাটা থাকা অত্যন্ত জরুরি। মানে অন্ধকার আছে বলে আলোটা বুঝতে পারছি, আলোগুলো বুঝতে পারতাম। ঠিক একদমই তাই। তো এরপরে জানতে চাইবো যে বর্তমান যুগে মেয়েরা এই লেখালেখি নিয়ে কতটুকু এগিয়ে যাচ্ছে বলে আপনি মনে করেন? আজকের থেকে 50 বছর আগে আরো খুব কম সংখ্যক মেয়েরা কলম ধরতেন। তাদের জীবনটা রান্নাঘর দিয়ে শুরু, রান্নাঘরেই শেষ হতো। কিন্তু অবস্থার পরিবর্তন হয়েছে এবং মেয়েদের সাক্ষরতার হার আগে যেমন ছিল, এখন অনেকটাই সাক্ষরতার হার বেড়েছে। মেয়েরা এখন লেখালেখিতে আসছেন। ওই একটা কথা আছে যে রাধে সে চুলো বাঁধে, সংসার সামলাচ্ছেন, লেখালেখি করছেন। কিন্তু যে পরিমাণে সংখ্যাটা আসা দরকার, সেই সংখ্যাটা কিন্তু আশানুরূপ নয়, আরো এগিয়ে আসতে হবে। ঠিক আমাদের ম্যাডাম যেমন বললেন, আমাদেরকে শুনেছি যে মহিলারা আমরা শিক্ষিত হয়েছি, কিন্তু শিক্ষিত হয়েও সেই কেন জানি আমরা সেই আবার আগেকার দিকেই পড়ে আছি, আমরা এখন সেই স্বাধীনতাটুকু পাই না। তা ঠিক আছে, কিন্তু সেটা চিন্তা করতে গেলে আমাকে একটু পৌরাণিক যুগে যেতে হবে। যে পৌরাণিক কি বলেছে, অর্থাৎ পুত্র সন্তান বংশ রক্ষার জন্য আমি বিয়ে করছি। তাহলে কি শাস্ত্রই আমাদের দ্বিতীয় লিঙ্গ বানিয়ে দিয়েছে। সেই আমরা রামায়ণ মহাভারত যুগে দেখছি, রাজারা সাম্রাজ্য জয় করছে, তাকে উপঢৌকন দেওয়া হয়েছে 100 রমণী, 50টা হাতি, 50টা ঘোড়া। এই হাতি ঘোড়ার সঙ্গে রমণীয় উপঢৌকন, এবং রাজা মহারাজাদের মূল পত্নীর সঙ্গে আরো অসংখ্য থাকে উপপত্নী, দাসীদের ছেলে মেয়ে। সেটা আমরা মহাভারতে দেখেছি, বিভিন্ন পুরাণে আছে। তাহলে আমাদের যদি দ্বিতীয় লিঙ্গ হিসেবে ধরা হয়, ভাবা হয়, আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, এখন কি তা খুব একটা পরিবর্তন হবে? সময় লাগবে। যত মেয়েরা শিক্ষিত হবে, তত মেয়েদের মানসিক অবস্থার পরিবর্তন হবে। শিক্ষিত মানে শুধু আমি কিন্তু বই পড়া পুঁথিগত শিক্ষা বলছি না, এই শিক্ষাটা বাস্তব জীবন থেকে আসে, সেটার জন্য পুঁথিগত বিদ্যা দরকার নেই। এবং এই শিক্ষাটা যখন মেয়েরা পাবে, তখন তার মানসিকতারও পরিবর্তন হবে।
তখন সে ভাববে যে আমি শুধু স্বামীর পরিচয় না, আমি একটা নিজের পরিচিতি তৈরি করবো। তখনই সে বিভিন্ন সামাজিক কাজে লেখালেখিতে সে ছুটে আসে, এটা তার দায়বদ্ধতা হয়ে যাবে। কিন্তু ম্যাডাম এরপরে আপনার কাছ থেকে জানতে চাইবো যে বর্তমানে সাহিত্য নিয়ে এগিয়ে যাওয়া মেয়েদের কতটা প্রতিবন্ধকতা কি আছে যদি একটু আলোচনা করা। এটা আসলে প্রশ্নটা একটু কঠিন, আমি বলছি তাও সময় লাগে। আমি বলছি যে একটা মহিলা মানে তাকে তার সংসার দেখতে হয়, তাকে তার ছেলে মেয়ে দেখতে হয়, বা তার শ্বশুরবাড়ির মানুষজনকে দেখতে হয়, সব সেরে তাকে সাহিত্য চর্চা করতে হয়। এক সাহিত্য চর্চা মানে নিরিবিলি সাধনা, এবং নিরিবিলি সাধনা করলে তার গুণগত মান বেড়ে যায়। কিন্তু সে যখন আর 5টা কাজের সঙ্গে জড়িত থাকে, তার যে মেন্টাল সেটআপ সেটা কিন্তু থাকে না। তখন সে আর 5টা কাজের সঙ্গে জড়িত হয়ে যখন সে কবিতা লেখে, সাহিত্য চর্চা করে, ছোট গল্প লেখে, সংখ্যাটা কম হয়ে যায়, সেই বেশি পরিমাণ সে লিখতে পারে না। কারণ একটা মহিলার উপর নির্ভর করে সংসারের সমস্ত কিছু। তার রান্না করে, আজকে কি রান্না হবে। আমি এই প্রসঙ্গে মনে হচ্ছে যে স্ত্রীর পত্র রবীন্দ্রনাথ ঠাকুরের, যে মৃণালিনী অসুস্থ, তাকে হাওয়া পরিবর্তনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। তখন সে বলছে যে 20টা বসন্ত কেটে গেছে, যাইনি, খাওয়ার পরে রান্না, রান্নার পর খাওয়া, এই করতে করতে জীবনে 20টা বসন্ত চলে গেছে। তো আমাদের অধিকাংশ 99% নারীদের এরকমই, খাওয়ার পর রান্না, রান্নার পর খাওয়া, এইভাবেই আমাদের কেটে যায়। একদম ঠিক, একদম সত্যি। যেটা আমরা ঘরের মহিলারা, এটা আমরা নিত্য দিন আমরা এইভাবে চলতে থাকি। তো আমরাও মিলানের বিরুদ্ধে চলি আর কি, যে সেটা 20টা বছর পার করে ফেলেছে, আমরাও হয়তো কত কত বছর পার করছি সমাজে। তো এরপরে জানতে চাই যে রবীন্দ্র কবিতা ও আধুনিক কবিতার মধ্যে পার্থক্য কি জেনে নেবো একটু আপনার কাছ থেকে। আসলে রবীন্দ্রনাথ যখন লিখতেন সেই সময় রবীন্দ্রনাথ আধুনিক ছিলেন, সেই সময়। কিন্তু আধুনিকতার কোনো নির্দিষ্ট সংজ্ঞা নেই, সময়ের সঙ্গে সঙ্গে আধুনিকতার সংজ্ঞাটা পরিবর্তন হয়। রবীন্দ্রনাথ যখন যে ধাঁচে লিখতেন সেই সময় একদল কবি তারা চাইলেন যে না, রবীন্দ্রনাথের মতো আমরা কবিতা লিখব না, আমরা একটা কবি পত্রিকা বের করব, সেই পত্রিকার নাম হলো কল্লোল। আমরা রবীন্দ্রনাথ থেকে বেরোয় আধুনিক কবিতা লিখব, এবং তাদেরকে বাংলা সাহিত্যে কল্লোল গোষ্ঠী নামে চিহ্নিত করা হয়েছে। সেই কল্লোল গোষ্ঠীর মধ্যে অনেকে আছেন, অচিন্ত সেনগুপ্ত, আছেন প্রেমেন্দ্র মিত্র, আছেন বিষ্ণু দে। তারা কি করলেন যে নতুন কবিতা লিখতে চেষ্টা করেন, কি যেটা রবীন্দ্রনাথ করতেন না, যৌনতাকে প্রাধান্য দেওয়া বা অশ্লীল শব্দ পুরো যেটা তারা ব্যবহার করতে শুরু করলেন। এবং তারা চাইলেন যে রবীন্দ্রনাথ থেকে সরে আসতে। কিন্তু দেখা গেল যে রবীন্দ্রনাথকে তারা পুরোটাই অস্বীকার করতে পারেনি। রবীন্দ্রনাথকে আঁকড়ে ধরে নতুন কিছু আনতে চেষ্টা করেছে, এবং এর মধ্যে অনেকেই প্রতিষ্ঠিত হয়েছে, অনেকে আবার কালের স্রোতে হারিয়ে গেছে। কিন্তু রবীন্দ্রনাথকে বাদ দিয়ে কিন্তু কেউ পারেনি। এর পরবর্তী সময়ে তারা স্বীকার করেছেন যে বিশ্বকবি রবীন্দ্রনাথকে বাদ দিয়ে এটা সম্ভব নয়। উনি আমাদের কবি, বিশ্বকবি, সাহিত্যিক, সবকিছুই বলবো। একদম ওনাকে ছাড়া আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত চলাই সম্ভব। যেমন প্রেমেন্দ্র মিত্র বলেছেন যে আমরা আমাদের সাহিত্য বলুন, সংস্কৃতি বলুন, আমরা আমাদের ঐতিহ্যকে আঁকড়ে ধরে বাঁচতে চাই, ঐতিহ্যকে সব সামনে রেখে আমরা নতুন কিছু চাই। রবীন্দ্রনাথ আমাদের ঐতিহ্য, তাকে আমরা অস্বীকার করতে পারি। আমাদের জীবনে চলার পথে প্রতিটা রবীন্দ্রনাথ আমাদের আছেন, এবং উনি সেইভাবেই লিখে গেছেন আমাদের সুখে দুঃখে সবকিছুতে, আনন্দে বিরহে রবীন্দ্রনাথের শেষ কথা। আমরা রবীন্দ্রনাথের মধ্যেই আমরা যাব। তো এরই মাঝে আপনার আরো একটি কবিতা আমরা শুনে নেব, সরস্বতী বড়ুয়া কবিতা ম্যাডামের কাছে। আমি আসলে ঠিক দুর্গাপূজার আগে, গত বছর বা আগের বছর একটা বাজারে গেছি, সেই বাজারটা হলো ইজা বাজার। তো দেখছিলাম একটা দোকানে খুব ভিড়, একটু এগিয়ে গিয়ে দেখি একজন মহিলা চা বিক্রি করছে, এবং তার চা নাকি খুব ভালো হয়, আর পারছে না। তখন
একটু ভিড় কমার পর তার সঙ্গে একটু কথা বললাম। তখন সে বলল যে সংসার সামলাতে তার স্বামী মারা গেছে, ছেলে মেয়ে ছোট, তাকে এই কাজটা করতে হয় এবং প্রতিদিন সে পরিশ্রম করে যাচ্ছে। তখন আমার মনে হচ্ছে আমরা মা দুর্গা খুঁজি, সেই তো মর্তের দুর্গা। এটা নিয়ে আমি একটা কবিতা লিখেছিলাম। কবিতার নাম হলো দুর্গা মা। মা দুর্গার শক্তি দৃঢ় দশ হাতে, সিদ্ধ হস্তা অশুভ লুপে, বিনাশ বাজমাতে। মর্তের দুর্গা চলে সদর্পে, নির্ভীক অসংখ্য হাতে। কেশবিন্যাস করে সাজে দক্ষ পটু কাজে। পিতৃগৃহ সাজা আনন্দে অপার অসীম যতনে। শ্বশুর বাড়ি করে আপন সহজাত প্রয়াসে, অসীম অপার মহিমা তব বিস্তৃত নিখুঁত রন্ধন শিল্পে। শিশু সন্তান ধরে পেটে, মমতায় রাখে আগলে, পতিকে দেয় সঙ্গ বিশ্বস্ত সহচরী বেশে। ধরার দুর্গারা পরে সংকটে ধর্ষণের জানে। অজান্তে পরম শিকার তীব্র লালসার তীরে, পাঞ্চালের মতো প্রতিবাদ না দীর্ঘ চুল ছেড়ে। সব ছেড়ে উঠে দাঁড়া অবলীলা মুষ্টিবদ্ধ হাতে। প্রতিবাদ করে দুর্দান্ত সাহসে কত মিছিল মিটিং। কখনো যেতে হয় রেশনের শাড়িতে পেটের দায়ে, অভুক্ত শিশুর জন্য কখনো বা রেগার তালিতে। নারী দুর্গা মা মমতাময়ী কল্যাণময়ী যে, দুই বংশের দামি প্রদীপ উজ্জ্বল রাখছে। শ্বশুরবাড়িরও সে প্রদীপ, পিতৃগৃহেরও সে প্রদীপ, দুই বংশের প্রদীপ সে উজ্জ্বল রাখে। কন্যা সন্তান। সত্যি আমাদের মহিলাদের সমাজে ভূমিকা অনেক। বাবার বাড়িতেও আমরা ভূমিকা সেখানে পালন করি এবং শ্বশুর বাড়িতেও আমরা সেই ভূমিকা পালন করি, এটা প্রদীপ হিসাব। একদম ঠিক। তো ম্যাডাম, এরপরে জানতে চাইবো সাহিত্য কি সমাজের দর্পণ? সাহিত্য তো অবশ্যই সমাজের দর্পণ। সাহিত্য দিয়ে যেমন আমরা শরৎচন্দ্রের সময়ে যদি আমরা সমাজটা কিরকম ছিল এটা জানতে চাই, তাহলে শরৎচন্দ্রের মহেশ গল্পটা পড়লেই গফুরের চরিত্রের মধ্যে দিয়ে বোঝা যায় জমিদার তন্ত্র কিরকম ছিল, নিষ্ঠুর জমিদার তন্ত্র কিরকম ছিল, সেটা মহেশ গল্পে বোঝা যায়। তো সাহিত্য মধ্য দিয়ে আশেপাশের সমাজের যদি পরিচয় পাওয়া যাবে, অটোমেটিক সেটা সমাজের দর্পণ হয়ে ওঠে। সাহিত্য তো অবশ্যই সমাজের দর্পণ না। যে আমি বললাম শরৎচন্দ্রের মহেশ গল্পটা, তারপর এটা বাদ দিলাম রবীন্দ্রনাথ ঠাকুর দেনা পাওনা। সেই দেনা পাওনা পড়লে বোঝা যায় যে সমাজে পণ প্রথা কিরকম নিষ্ঠুর প্রকৃতি ছিল। নিরুপমা বলছে তার বাবাকে, বাবা তুমি আর একটিও টাকা দিলে আমার মরা মুখ দেখবে। অসহায় পিতা সমস্ত কিছু বিক্রি করে যৌতুকে টাকা এনেছে, নিরুপমা এটা সহ্য করছে না। এই নিরুপমার মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর সমস্ত মেয়েদের চরিত্রটা ফুটিয়ে তুলেছেন। তাহলে সেই সময় পণ প্রথাটা কিরকম নিষ্ঠুর ছিল, রবীন্দ্রনাথের গল্প কবিতা পড়লে সেটা আমরা বুঝতে পারি। অতএব সমাজের বিষয়টা সাহিত্যে আসবে, এবং যদি সমাজের বিষয়টা সাহিত্যে না আসে তাহলে সেটা কালের স্রোতে হারিয়ে যাবে। করতে হবে, আমাদের জানতে হবে যে তখন কি হয়েছিল, এখন কি হচ্ছে। এখন কিন্তু আমরা সেই দেনা পাওনার মতো এখন আমরা সেই জায়গা থেকে মুক্তি হতে পুরোপুরি পারিনি না, এখনো পারিনি, তবে তীব্রতাটা কমে গেছে, একটু কমেছে। হ্যাঁ, একটু কমেছে। তো এরপরে জানতে চাইবো যে আগামী প্রজন্ম যারা আমাদের যে প্রজন্ম, বর্তমান প্রজন্ম যারা বই পড়ছে, এটা কি আপনি কতটুকু মানেন? আসলে আমি দেখেছি, বাড়িতেও আমার মেয়ে আছে বা আমি দীর্ঘদিন ছাত্রছাত্রীদের সঙ্গে ছিলাম, বই পড়ছে না সেটা কিন্তু না, ওরা ই-বুক পড়ছে। এবং এখন দেখেছি তাদের সঙ্গে কথা বলে তাদের নলেজ যথেষ্ট ভালো, এবং সাহিত্য রিলেটেড প্রশ্ন করলে ওরা ভালো উত্তর দিতে পারে। তখন দেখলাম যে তারা আসলে ফার্স্ট লাইফ তো ওরা ই-বুক পড়ছে। হয়তো আমাদের মতো ছাপানো বই ওরা পড়ে না, কিন্তু বই পড়ছে না তা। আচ্ছা, পড়ানোর ফর্মটা বদলে গেছে, পদ্ধতিটা বদলে গেছে, কিন্তু ওরা পড়ছে, ই-বুক পড়ছে। আমরা হয়তো
ছাপার অক্ষর বই পেলে যেটা বইয়ের একটা নতুন বইয়ের গন্ধ, সেটা খুব আনন্দ পেতাম। এখন এরা ই বুকে সব পড়ে দিচ্ছে। তারা কি নতুন গন্ধটা আগ্রহী হবে না? যে আমরা যখন নতুন ক্লাসে উঠলে আমরা নতুন বই, এখন ওদেরকে মানে ওই ই বুক পড়া, মোবাইল স্ক্রিনে ওরা বেশি আনন্দ পাচ্ছে। আমরা হয়তো ছাপার বই পড়ে যে আনন্দ পাই বা এখনো পাই, তারা ই বুকে সে আনন্দ। ঠিক একদম। তো ম্যাডাম, আপনার কাছে এবারে জানতে চাইবো যে আমাদের যে বর্তমানে নারীদের শত্রু, বর্তমানে আমরা পত্র-পত্রিকায় দেখি বা বিভিন্ন সত্য ঘটনাকে অবলম্বন করে সিরিয়ালগুলোতে দেখা যায়, তো এটা নিয়ে আপনি কি বলবেন? আসলে প্রথমত আমি নারীকে একজন মাতৃ হিসেবে দেখি, শুধু নারী হিসেবে দেখি না, নারী একজন মানুষ, তার মানবিক গুণ থাকবে। তো এটা তো ঠিক যে অপরাধ যখন হয়, পুরুষও থাকে, পুরুষ পুরুষের বিরুদ্ধে অপরাধ করে, নারী নারীর বিরুদ্ধে করে, নারী পুরুষের বিরুদ্ধে করে, পুরুষ নারীর বিরুদ্ধে করে। কিন্তু এই যে একটা ক্লাসিফিকেশন করা যে নারী নারীর জন্য শত্রু, সেটা কোনো ঠিক নয়। এটাকে আমরা যদি বেশি প্রাধান্য দিই, তাহলে আমরা যতটুকু এগিয়ে গেছি আমরা পিছিয়ে যাব। এই কিছুদিন আগে একটা ঘটনা খোয়াইয়ে, সেটা নিয়ে একটা নাটকও হয়েছে যে খোয়াইয়ে একজন মহিলা, তাকে ডাইনি অপবাদে মারা হয়েছে। যে কি হয়েছে, সে তাকালে নাকি ছেলে মেয়ে মরে যায়, কারণ নাকি সম্পত্তি চলে যায়, তাকে মারতে হবে। আসলে সে একটু প্রতিবাদী চরিত্র। আমি যতটুকু দেখলাম, কারো হয়তো টাকা পাচ্ছে না, কারো ঋণ নিয়েছে, টাকাটা দিচ্ছে না, সে গিয়ে বলছে, বা কেউ ধান নিচ্ছে, ধানটা ফেরত দিচ্ছে না, সে বলছে, প্রতিবাদী চরিত্র। এইভাবে তাকে তো এইভাবে পাচ্ছে না, তখন তাকে ডাইনি আখ্যা দিয়ে, অপবাদ দিয়ে তাকে নৃশংসভাবে মেরেছে, আঘাত করে। তাহলে এটা কি? এখানে পুরুষও আছে, নারীও আছে, তার বিরুদ্ধে নারী পুরুষও আছে। তাহলে আমরা যদি বলি যে নারী নারীর শত্রুতা, পুরুষও আছে, কিন্তু এটা প্রচার হচ্ছে ঢালাও করে। একটা যদি হয়, যেমন আমি বলছি যে ইংরেজ আমলে কি ছিল? ইংরেজের শাসন ক্ষমতা থাকার জন্য কি করলো, হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা বাঁধিয়ে দিয়েছে। কেন? যে তাদের মধ্যে যে রুল এন্ড ডিভাইড পলিসি, যদি তাদের মধ্যে বিভাজন হয়, তাদের গদি টিকে থাকবে। তো মহিলা যদি মহিলাকে সন্দেহ করে, বা তার মাথায় যদি আসে যে না, আমার কাজের জন্য মহিলারাই জেলাস, মহিলারাই ইচ্ছা করছে, তাহলে কি হবে? আমরা ঐক্যবদ্ধ হব না, আমরা আগামী দিনে কোনো বৃহৎ কাজে এগিয়ে যেতে পারবো না, আমাদের মধ্যে একটা বিভাজন চলে আসবে। সেটা আসলে কোনো মতেই উচিত নয়, আশাপ্রদ নয়। আপনি কথাটা ঠিক বলেছেন, এটাও সত্য, একাধারে এটাও সত্য। কিন্তু একাধারে আমরা দেখি অনেক সময়, না আমি মানছি করছে, শাশুড়ি করছে, তার মানে কি আমরা যারা মহিলারা আছে, আজকে থেকে 50 বছর আগে তারা সেরকম শিক্ষিত নয়, ঠিক আছে, শিক্ষার অভাব, তারপর দোষের সঙ্গে তারা সেরকম মেশে না। তারা কি হয়েছে, তারা এখনো কুপমণ্ডকতা তাদের রয়ে গেছে। এই কুপমণ্ডকতা থেকে তারা বেরোতে পারছে না। কিন্তু আমরা যারা শিক্ষিত আছি, এগিয়ে গেছি, আমাদের এই কুপমণ্ডকতা থেকে বেরোতে হবে। তার জন্য দরকার শিক্ষা। শুধু শিক্ষা হলে হবে না, উদার মানসিকতা লাগবে। এই উদার মানসিকতা ছাড়া কখনো আমরা মহিলারা এগিয়ে যাব। খুব সুন্দর কথা এটা। তো ম্যাডাম, এটা নিয়ে উপরে যদি কোনো মহিলাদের প্রতি কোনো কবিতা বা আপনার কোনো সহজ কবিতা আমরা শুনে নেব। আসলে মহিলা হিসাবে আমি তো বললামই যে আমি আসলে মহিলাদের আমি মানুষ হিসাবেই দেখি। তো আমি সেভাবে আলাদা করে আমি ভাবি না, যেখানে প্রতিবাদ করতে হয় সেটা আমি প্রতিবাদ করি। যেমন মোহনপুরে একটি মেয়ে, তাকে ধর্ষণ করার পর তাকে মারা হয়েছিল রেপ করে, সেটার উপর আমার কবিতা আছে। এই মুহূর্তে হয়তো পাবো না। আমি বলছি যে আমাদের সমাজে এখনো 12 বনিতা আছে, 12 বনিতারা সংসার চালা, নিজের দেহ বিক্রি করে, এবং কাজী নজরুল তাদের খুব শ্রদ্ধা করে তাদের নিয়ে কবিতা লিখেছেন। তো আমিও সেটা নিয়ে একটা কবিতা লিখেছিলাম। এবং আমরা জানি কোনো 12 বনিতার নামে কোনো শিশুর নাম রাখা হয় না,
কিন্তু দেখা গেছে তারা এই কষ্টের টাকা তারা ছেলে মেয়ে মানুষ করে, কেউ ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, কিন্তু তারা হয়তো একটা ভাগ্যচক্রে কোনো একটা বিপদে পড়ে এই পেশায় এসেছে, কিন্তু আমরা তাদেরকে সেভাবে ভালো চোখে দেখি না। কিন্তু তাদেরকে নিয়ে যারা মজা করে পুরুষরা, তাদের নিয়ে কিন্তু আমরা একটা কথাও বলি না। বীর সেনানী, আমি মনে করি তারা হলো যোদ্ধা। ভূমিষ্ঠ শিশুর নাম দেবী দেবতা, আদরেও নাম কি রাখে বারাঙ্গনা? পুণ্যে নয় পাপের ধরায় বসবাস আহা, সুশীল গৃহস্থরা বাঁচিয়ে চলেন ছোঁয়া। বৃত্ত নেই, বশ মানে না পেটের ক্ষুধা, স্বপ্ন সব পুরে হয় যে গরম লাভা। এরা কন্যা, প্রিয়া, মাতা, নয়পতিতা, খবর রাখে না আবাল বৃদ্ধ শরীররা। দেহ বেঁচে টিকে থাকে জীবন যোদ্ধারা, ভদ্র বলে পরশের সুখ নিল যারা। তকমা দিল বেশ্যা যে এর সুখের স্রষ্টা, নয় হে যৌন দাসী তুমি পতিতা বেশ্যা। সৃষ্টির বুকে চির অক্ষয় হবে বীরাঙ্গনা, ছড়িয়ে পড়ুক বীর সেনানীর বাত। অনেক অনেক ধন্যবাদ ম্যাডামকে, এত সুন্দর একটা কবিতা আমাদের বর্তমান যুগের যে বীরাঙ্গনাদের নিয়ে কবিতা লিখেছেন, খুব ভালো লাগলো। তো এরপরে ম্যাডাম আমি জানতে চাইবো যে আপনি তো শিক্ষিকা একজন ছিলেন এবং এই শিক্ষিকার মাঝে আপনি সাহিত্য চর্চাও করেন, তো কিভাবে সময় দেন এইভাবে? সেটা আমার না, আমার যেটা বলছি সব মহিলারা দেখে, সংসার সামলে, কাজের জায়গা সামলে, ঘুমটাকে একটু সংকোচন করতে হয়, রাত্রে বেলা পড়াশোনা করতে হয়, রাত্রে বেলা বসে লেখালেখি করতে হয়, সংসারও দেখতে হয়, আগে ছেলে মেয়েকেও দেখতে হয়েছে, সবই করতে হয়। এবং আমার নিজেরও একটা সংগঠন আছে, আমরা বেশ কয়েকজন মিলে চালাই, মানবী। সেখানে আমরা বিভিন্ন কাজকর্ম করে থাকি, বস্ত্রদান করি পূজার সময়, আগে রক্তদানও হতো, এখন বড় হয়ে গেছে অনেকে পায় না। তারপর স্বাস্থ্য শিবির করি, তারপর বিভিন্ন সাহিত্য বিষয়ক বিভিন্ন সভা হয়, রবীন্দ্র নজরুল সুকান্ত জন্মজয়ন্তী পালন করা হয়, তারপর করা হয় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়, দোল উৎসব হয়, দোল বাবা ইত্যাদি বিভিন্ন কাজ আমরা করে থাকি। সেগুলি সুন্দর সময় দিতে হয়, তার সঙ্গে লেখালেখিটা চলে। এগুলো তো লেখালেখিতে রাত্রেবেলায় হত্যা করে না, আর আমাদের মহিলাদের তো সারাদিন কর্মেই চলে যায়। ঠিক একদমই তাই, আমাদের মহিলাদের সময় হচ্ছে রাত্রেবেলা, ঘুম একটু কম করে সেইখানে ঘুম স্যাক্রিফাইস করতে হবে, একদম ঠিক তাই। তো ম্যাডাম এরপরে জানতে চাইবো, আপনি তো একজন শিক্ষা আধিকারিক ছিলেন, তো সেইখান থেকে বলবো যে বাচ্চাদের বা বড়দেরই বলুন বা এই যুবক সমাজে যারা আছে, মূল্যবোধ নিয়ে যদি আপনি কিছু বলেন। আসলে বাচ্চাদের মূল্যবোধটা শেখাতে হয়, এবং এটাতে প্রথমেই বাড়িতেই তার দায়িত্ব নিতে হয়। এখন তো মূল্যবোধের অবক্ষয় হচ্ছে, এবং সেই মূল্যবোধের অবক্ষয় আমরা দেখতে পাই। তো মাকে, তারপর বাবাকে এগুলো দায়িত্ব নিতে হবে যে এইভাবে করতে হবে, এইভাবে করবে না। ছোটবেলায় কিন্তু আমরা বিভিন্ন যে গল্প করতাম, লোভে পাপের শাস্তি, এই ধরনের লেখা কিন্তু আমরা পড়তাম, অতি লোভ করতে নেই, এই ধরনের বিভিন্ন লেখা তাদেরকে পড়াতে হবে, এবং মারা গল্পের চলে বা ঠাকুরমারা গল্পের চলে তাদেরকে বুঝাতে হবে। কারণ জন্ম থেকেই তো কেউ এসব শেখে না, আস্তে আস্তে পরিবেশ তাকে শেখায়। তো পরিবেশের সঙ্গে সঙ্গে সে যদি এগুলো জানতে পারে যে এটা কোনটা করা কোনটা না করা, তাহলে সে মূল্যবোধটা তার চলে আসে। তো এই যে বললেন বর্তমান সমাজে মূল্যবোধের অবক্ষয় হয়েছে, তো অবক্ষয় সত্যি হয়েছে যেটা আমরা দেখতে পাই যে যুব সমাজ যারা আছে বা যারা একটু বড়, মানে যারা ধরেন 9-10 পড়ে বা একটু বড়, তারা কিন্তু বড়দেরকে সম্মানটা কিভাবে দিতে হয় তারা অনেক সময় বোঝে না। তাদের জন্য আপনি কি বলবেন? এটাই তো বলছি যে মাতৃজাতিকে সম্মান করো, তোমার মায়ের মতোই তার সমতুল্য, তাদেরকে শ্রদ্ধা করো, ভালোবাসো। এটা ছেলে মেয়ে দুজনকেই শেখাতে হবে, এবং গুরুদেরকে শ্রদ্ধা করো, বড়দেরকে শ্রদ্ধা করো। তুমি শ্রদ্ধা করলেই তুমি শ্রদ্ধাটা ফিরে পাবে। তুমি যতটুকু প্রাপ্য, তুমি যদি অপরকে শ্রদ্ধা না করো, তুমি সেই শ্রদ্ধা পাওয়ার আশা করবে, তাদেরকে শেখাতে হবে।
একদম ঠিক কথা বলেছেন ম্যাডাম। তো শ্রদ্ধা আমরা করবো এবং সেটা বাড়ি থেকে শুরু করবো। আমরা বাড়িতে আমরা যারা পেরেন্টসরা আছি, ছোট্ট বাচ্চাদের শিশুটিকে থেকে শুরু করবো। বাচ্চাটিকে আমরা মূল্যবোধ শেখাবো, কিভাবে সে গড়ে উঠবে এবং কিভাবে সমাজের বুকে সে সম্মান করবে বড়দেরকে এবং কিভাবে বড়দের সাথে কথা বলবে, এই সব কিছু কিন্তু আমাদের বাড়ি থেকে শুরু করা উচিত। তো এরই মাঝখানে বলবো যে আমাদের পজিটিভ বার্তায় যিনি আছেন আমাদের ডক্টর বিসিকা চৌধুরী ম্যাডাম, ওনাকে অনেক অনেক আবারও ধন্যবাদ দেবো কারণ ওনার মূল্যবান সময় আমাদের মাঝে দেওয়ার জন্য। তো আজকে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের আগামী প্রোগ্রাম দেখার জন্য চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তা ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি ও আমাদের পজিটিভ বার্তা ইউটিউব চ্যানেলে। আজকের মতো আমাদের অনুষ্ঠান এই পর্যন্ত। নমস্কার।